বেদ কথাটির উৎপত্তি জ্ঞানার্থক বিদ ধাতু থেকে। সংস্কৃত ভাষায় জ্ঞানার্থক ধাতু বিদ থেকেই বেদ শব্দটি তৈরি হয়েছে। শাস্ত্রে আদি, অনন্ত, অপুরুষেয় এই কথাগুলিকে বলতে বেদ ব্যবহার করা হয়। আর শাস্ত্রের কিছু শ্লোকেও আমরা জ্ঞানের পরিবর্তে বেদ কথাটি ব্যবহার হতে দেখতে পাই। ধর্মশাসনে একমাত্র বেদকেই সক্ষম হিসেবে ধরা হয়। তার কারণ হচ্ছে বেদ হচ্ছে শ্রুতিবাক্য, আর বাকি স্মৃতিবাচ্য অর্থাৎ পুরাণ, গীতা এগুলির প্রমাণ্যতা তত দূরই যতদূর এগুলি শ্রুতিবাচ্য অর্থাৎ উপনিষদ, বেদ এগুলিকে অনুসরণ করে চলে। নমস্কার বন্ধুরা, আমি শোভন, আপনারা দেখছেন সত্য সঞ্চার। আর আজ আমরা আলোচনা করব বেদ কি, এর প্রমাণ্যতা কি, এগুলোকে নিয়ে। এদের মুখ্য কর্ম হচ্ছে জ্ঞান রাশি ও গৌণ কর্ম হচ্ছে শব্দরাশি। কিন্তু এই শব্দরাশি বেদও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানি বিজ্ঞানসম্মতভাবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি নিজস্ব সাউন্ড আছে। আর পৃথিবীর সবথেকে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম শ্লোক শুরু হয় একটি ওম ধ্বনির মাধ্যমে। আর শাস্ত্রমতে এই ওম ধ্বনিটিকেই বলা হয় সৃষ্টির শুরুর সাউন্ড, যা ব্রহ্মাণ্ড জুড়ে অবস্থান করছে। তো আধুনিক যুগে কিছু স্বার্থপর মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী বেদের অপভ্রংশ করে থাকে। তো আমাদেরকে এগুলি থেকে সবসময় সতর্ক হয়ে চলতে হবে। প্রাচীনকালে গুরু শিষ্য পরম্পরায় বেদ সমাজে গুরুকুল ও যজ্ঞ আদির মাধ্যমে প্রচলিত ছিল। পরবর্তীকালে মহর্ষি বেদব্যাস এগুলিকে সম্মিলিত করেন এবং গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেন। গুরু শিষ্য পরম্পরা যেহেতু আদি ও অনন্ত, তাই বেদও আদি অনন্ত। কিন্তু বেদান্ত মতে বেদ চিরাচরিত ও আদি হলেও পরমপিতা পরমেশ্বরী সৃষ্টি শেষে পুনর্নিঃশ্বাসের ন্যায় বেদকে আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। কারণ আমরা জানি শ্বাস ছাড়ার সাথে সাথে কয়েক হাজার ব্যাকটেরিয়া এবং অণুজীব মারা যায়। আবার যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন আবার কয়েকশো অণুজীব আমাদের শরীরে প্রবেশ করে। ঠিক তেমনই পুনর্নিঃশ্বাসের মতোই সৃষ্টি শেষে ভগবান আবার নতুন করে বেদের রচনা করেন। এবার আসি বেদের প্রমাণ্যতা নিয়ে। আধুনিক যুগে আমরা প্রুফ, এভিডেন্স এই ওয়ার্ডগুলিকে খুব ইজিলি ব্যবহার করে ফেলি, কিন্তু এগুলির সঠিক মানেটা আমরা এখনও বুঝিনি। প্রথম কথা আসে এভিডেন্স, প্রুফ, এগুলো আমরা কাদেরকে দেব, কাদেরকে প্রমাণ করব। একটা কঠিন গণিতের সূত্রকে বুঝতে গেলে আমাকে নিশ্চয়ই গণিত সম্পর্কে জ্ঞানী হতে হবে। ঠিক তেমনই বেদকে বুঝতে গেলে আমাকে আগে আধ্যাত্মিক চেতনাতে চিন্তিত হয়ে নিজেকে শিক্ষিত করতে হবে। আদারওয়াইজ বেদকে বোঝা অনেকটাই দুর্লভ, আর বেদকে বোঝা ততটাই সহজ যতটা একটা সদ্য শিশুর তার মাকে চেনা। তো বৈদিক শাস্ত্র মতে প্রমাণ 3 রকমের, যথা 1 নম্বর প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, 2 নম্বর হচ্ছে অনুমান প্রমাণ এবং 3 নম্বর হচ্ছে শব্দ প্রমাণ। তো এবার আমরা এগুলিকে ছোট করে জেনে নেব। প্রথমে আসে প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ বলতে কী বোঝায়? প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যা যা জিনিস, মানে 5 সেন্সেস, এগুলিকে দ্বারা যা যা জিনিস দেখতে পাই সেগুলোকে আমরা প্রমাণ হিসেবে নিই এবং এগুলোকে আমরা প্রত্যক্ষ প্রমাণের ক্যাটাগরিতে রাখি। তো প্রত্যক্ষ প্রমাণকে অথেন্টিক হিসেবে ধরা যায় না। এটা আমরা এইভাবে উদাহরণ দিতে পারি। ধরুন এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে সূর্যটাকে দেখছি। তো সূর্যটা গোল, একটা প্লেটের মতো দেখায়, ছোট, কিন্তু আদতে রিয়েল লাইফে কি ওটা গোল? ছোট, ওটা অনেক বড়, পৃথিবীর থেকে বহু গুণ বড়। তো এখানে আমি ভুল হয়ে গেলাম। তো এটার আরেকটা প্রমাণ হচ্ছে এই যে আমরা এতদিন জানতাম সূর্য স্থির আর পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে না, সূর্যও স্থির নয়, সূর্য গোটা ইউনিভার্সের চক্কর মিল্কি ওয়ে জুড়ে ঘুরছে আর সূর্যের চারপাশে গ্রহ আদিগুলো নিজের মতো ঘুরছে। তো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা যেটা বুঝি বা ল্যাবরেটরি টেস্টের দ্বারা আমরা যেটা জানতে পারি সেটা সবসময় যে ঠিক হবে, সবসময় যে রিপোর্ট ঠিক আসবে নয়, সেটা চেঞ্জ হতে পারে। তো বেদ সেই হিসাবে প্রত্যক্ষ প্রমাণে মানে না, কারণ প্রত্যক্ষ প্রমাণ বেদকে জাস্টিফাই করা সহজ উপায় নয়। দ্বিতীয় প্রমাণ আছে অনুমান প্রমাণ। অনুমান প্রমাণ হচ্ছে যে কোনো জিনিসকে নিজের অনুমানের মাধ্যমে
প্রুফ করে দেওয়া। ধরুন কোথাও আগুন জ্বলছে, আমি বলে দিলাম সেখানে শিওর আগুন লেগেছে, তো আদতে সেখানে নাও হতে পারে শিওর আগুন। তো আমরা প্রত্যক্ষ প্রমাণ যেমন ঠিক নয়, ঠিক অনুমান করেও বেদকে বোঝা ঠিক নয়, কারণ একটা অনুমানের মাধ্যমে এত বড় একটা স্ক্রিপচারকে আমরা জাস্টিফাই করে দিচ্ছি, সেটা হতে পারে না। এরপরে আসে সবথেকে শেষ প্রমাণ, যেটাকে বলা হয় শব্দ প্রমাণ। আজকে আমি একটা কোনো থিসিস লিখছি আর সেই থিসিসটা সম্পর্কে জানাচ্ছি মানুষকে, তো সেই থিসিসটা যদি কোনো অথেন্টিক ইনস্টিটিউশন থেকে না হয়, আপনারা কেনই বা থিসিসটা সম্পর্কে বিশ্বাস করবেন? তো ঠিক তেমনই শব্দ প্রমাণের আরেকটা এক্সাম্পল সহজ করে যদি দেখতে যাই, ধরুন আমার বাবাকে, এই কথাটা আমি দুরকমভাবে প্রুফ করতে পারি। এক হচ্ছে ল্যাবরেটরিতে গিয়ে ডিএনএ টেস্ট করে দেন আমি রিপোর্ট নিয়ে নিলাম যে আমার বাবাকে। এবার সেটা অনেক সময় ঠিক হয়েও যেতে পারে, অনেক সময় ফলসও হতে পারে, কিন্তু সবথেকে অথেন্টিক হবে কি, সবথেকে সরল সহজ কী হবে, আমার মাকে গিয়ে জিজ্ঞেস করা যে আমার বাবা কে। তো তার থেকে ভালো গোটা পৃথিবীতে এটা আমাকে কেউ বোঝাতে পারবে না। সে যতই ল্যাবরেটরি টেস্ট করি এই করি, এটা বোঝা সম্ভবই না। তো শব্দ প্রমাণটাও ঈশ্বরের বাণীর মতো। তো ঈশ্বর যেহেতু অপুরুষীয়ভাবে বেদকে নিজে থেকে আলোচনা করছে, প্রত্যেক সৃষ্টির শুরুতে বেদ আসছে, প্রত্যেক সৃষ্টির শেষে বেদকে আবার পুনরায় পৃথিবীতে স্থাপন করা হচ্ছে, তো শব্দ প্রমাণটাকে সব থেকে অথেন্টিক প্রমাণ হিসেবে আমরা ধরে নিতে পারি। তো আজকের মতো আমরা জানলাম যে বেদ কী, বেদের প্রমাণ্যতা কী, এটাকে ছোট্ট করে আমরা জানলাম। পরবর্তীকালে আমরা এগুলি সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ভিডিও পেতে এবং নিজের ধর্ম ও ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানতে। আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানান।